আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। সাংবিধানিক সংকটকে এই মুহূর্তে কোনো কিছু রয়েছে? যদি নাই থাকে, আমাদের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি একটি আর্টিকেল লিখেছেন, কলাম লিখেছেন দৈনিক সমকালে, যেখানে তিনি সংবিধানের আংশিক বা পুরোপুরি স্থগিত করার দাবি করে নানান বিতর্কিত মন্তব্য করেছেন এবং সেটি নিয়ে মোটামুটি এখন গণমাধ্যমে ঝড় বইছে, আলোচনা সমালোচনা চলছে। তিনি আসলে কি বলতে চাইছেন? তার এই দাবির পিছনে কোনো ধরনের অসৎ উদ্দেশ্য রয়েছে, নাকি তিনি স্ববিরোধী কথাবার্তা বলছেন? এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের বিষয় সংবিধান নিয়ে সিইসির বিতর্ক। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১-এর স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ, রয়েছেন সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। আমি ডক্টর তোফায়েল আহমেদ, আপনার কাছে বিষয়টি জানতে চাই। আপনি নিশ্চয় পড়েছেন তার কলামটি? জি, এবং এটি নিয়ে বিভিন্ন জায়গায় এখন সমালোচনা চলছে। তিনি এই সময় নিজের পদে থেকে এই মুহূর্তে এই ধরনের কলাম লেখার কি কারণ? না, আমি সরি, ধন্যবাদ আপনাকে। আমি ওইটার কারণ অনুসন্ধান করব না, আর ওনারা এইটাকে আমি একটু বড় বেশি গুরুত্ব দিয়ে আলোচনার কিছু দেখি না। উনি বাংলাদেশের নাগরিক, দীর্ঘদিন সরকারি চাকরি করেছেন, এখন সিইসির দায়িত্ব পালন করছেন গত 2 বছর। হয়তো উনি ওনার দৃষ্টিভঙ্গি থেকে উনি যে সমস্যা ফেস করছেন সেই দৃষ্টিকোণ থেকেই হয়তো উনি কিছু বলতে চেয়েছেন। ওনার সমস্যা হচ্ছে প্রথমত উনি থাকবেন কিনা এখন। আসলে আমি যতটুকু শুনেছি, জানি না এটা সত্য কিনা, উনি ছাড়া কেউ অফিসে আসেন না। আচ্ছা, কেমন উনি আসেন, ঘুরে ফিরে চলে যান, তো কেউ আসেন না, কাজ করার তো কিছু নাই। তো এই মুহূর্তে উনি কি চলে যেতে পারবেন কিনা এটা সেরে, না কি করবেন, এটা ওনার একটা সংকট। যাই হোক, তো এইসব থেকে উনি হয়তো লিখেছেন। তবে সংবিধান বিষয়ে এই কথাটা কিন্তু অনেকে অনেকভাবে বলছেন। উনি বলছেন সাংবিধানিক সংকটের মধ্যে রয়েছে পুরো নির্বাচন কমিশন। সাংবিধানিক সংকটের না, পুরো গভর্নমেন্টেই তো, এটা গভর্নমেন্টটা কি সংবিধান দিয়ে চলছে? এটা এক ধরনের অভ্যুত্থানের সরকার, এবং যেখানে এটা তো হচ্ছে কম্পালশনটা তো আপনাকে বুঝতে হবে। একটা সরকার, পুরো সরকার, যে সরকার আংশিকভাবে চলে যেতে পারে, প্রাইম মিনিস্টার রিজাইন করতে পারে, অন্যরা থাকতে পারে, তাহলে এটার কন্টিনিউটি থাকে। এখন এমন একটা সরকার হয়েছে, সরকার এন্টায়ার গভর্নমেন্ট উইথ ক্যাবিনেট অ্যান্ড পার্লামেন্ট, নোবডি ইজ দেয়ার, কেউ নাই। তারা নিজেদেরকে নিজেরা বিলুপ্ত করে এক ধরনের চলে গেছেন। পরবর্তী সময়ে এটা আইনগতভাবে বা অফিস অর্ডার দিয়ে বিলুপ্ত হয়েছে। তো এইরকম জায়গায় একটা সরকার যে এসছে, উদ্বোধনের সরকার, তার কি কোনো সাংবিধানিক ভিত্তি আছে? সাংবিধানিক ভিত্তির দরকারও নেই, কারণ এখানে ওইটাই সংবিধান। এখন অভ্যুত্থানের মাধ্যমে গঠিত একটি উদ্বোধনের মাধ্যমে, এবং বিচার বিভাগ থেকেও বৈধতা এসেছে, আপিল বিভাগের মাধ্যমে। বিচার বিভাগও এক ধরনের একটা দিয়েছে, নোট দিয়েছে। তো সুতরাং এটাতে একটা অত্যন্ত অ্যাবনর্মাল সিচুয়েশন, যেটা পৃথিবীর কোনো দেশে এরকম হয় নাই। পৃথিবীর কোনো দেশে এটা নজির নাই। সেকেন্ড, একটা কোনো নজির নাই যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেট, পার্লামেন্ট, লোকাল গভর্নমেন্টের লিডার্স এবং পার্টি প্যারাফার্নালিয়া সবাই পলাতক, আত্মগোপনে, কেউ দেশে কেউ বিদেশে। তো এখন সেই অবস্থা একটা দেশ কীভাবে চলবে? এটা শূন্যতার মধ্যে। তারপরে যেটা হয়েছে আরও পরবর্তী শূন্যতা। এখন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে, বিচারপতি থেকে শুরু করে, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে সবাই এনমাস রিজাইন দিছে, আরেক ধরনের শূন্যতা। তারপরে হচ্ছে পুলিশ নাই, থানাগুলো শূন্য, অনেকগুলো থানা জ্বলে গেছে, পুড়ে গেছে, ছারখার হয়ে গেছে। এর মধ্যে একটা সরকার, তো সরকার নিজেই তো নিজের যে আইনগত ভিত্তি এটা নিয়ে চিন্তিত। এখন শুধু নির্বাচনের সিম্বলিক একটা লোক আছে, কি আছে, তারা তো বৈধতা পেয়ে গেছে আদালত থেকে। কিন্তু না, আমি বলছি যে ফায়ার ফাইটিং যে কাজগুলো করছেন তারা, এগুলো তারা প্রতিদিনের একটা সমস্যা না। যে কারণ একটা গভর্নমেন্ট হয়েছে ঠিক, কিন্তু সেই গভর্নমেন্ট তো গভর্নেন্স আনতে পারেনি। হ্যাঁ, প্রত্যেক দিন আগুন জ্বলতেছে, এইখানে আগুন জ্বলতেছে, ওখানে এই হচ্ছে সেই হচ্ছে। আজকে আনসার বিদ্রোহ হচ্ছে, কালকে ছাত্ররা বলছে পরীক্ষা দেবো না, কোনো একজন শিক্ষককে গিয়ে বলছে আপনি যান চেয়ার থেকে, চেয়ারটা ছাড়েন। এইরকম বহু জিনিস নিয়ে তাদের মোকাবিলা করতে হচ্ছে। এখন পরীক্ষা বন্ধ করে দিয়েছে, কী বলে, আনসারদের কোনো না কোনোভাবে এক জায়গায় নিয়ে গেছে। আচ্ছা, এরকম আরও বহু ঘটনা সামনে রয়ে গেছে, আছে। তো সুতরাং এখন এই মুহূর্তে হয়তো সংবিধানের সংকট যেটা, সেটা আদালতি ব্যাপার, কিন্তু এখন ফায়ার ফাইটিংটা ইম্পর্ট্যান্ট হয়ে গেছে।
মানে এই যে আগুন জ্বলছে, আগুন নিভানোটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, সরকারকে স্টাবলিশ করাটা ইম্পর্টেন্ট অনেক বেশি হয়ে গেছে। তবে হ্যাঁ, ওনার এগুলোর সাথে আমি একমত কিছুটা, সেটা হচ্ছে কি এইটারও একটা শূন্যতা পূরণ করতে হবে। এটা শূন্যতা পূরণ করার জন্য কি করা যায়, এটা নিয়ে অনেকে অনেকভাবে চিন্তাভাবনা করছে। এরা তো যারা অ্যাডভাইজারি কাউন্সিলে আছেন, চিফ অ্যাডভাইজার সহ, তারা তো অনেক মাথা একসাথে বসে চিন্তা করছেন, তাদেরকে লিগ্যাল অ্যাডভাইস দেওয়ার অনেক লোকজন আছে, তারা দিবেন। আমার এক মাথা থেকে একটা কথা শুধু বলছি, আমার মনে হচ্ছে এখন যে সিস্টেমটা বিরাজ করছে, প্রিভেইল করছে, সেই সিস্টেমে কয়েকটা কাজ পর্যায়ক্রমে করতে হবে। তাহলে এটা কয়েক মাসের মধ্যে ওই সিস্টেমটা যে লেজিটিমেসির যে লিগ্যাল ভিত্তির এটা হয়ে যাবে। যেমন ধরেন এখন একটা গণভোট দরকার দেশে। আচ্ছা, গণভোটটা দরকার হচ্ছে, গণভোটের মধ্যে ইস্যু থাকবে কি, চিফ অ্যাডভাইজার হিসেবে সারা জাতি, চিফ অ্যাডভাইজার বলেন, প্রাইম মিনিস্টার বলেন, প্রেসিডেন্ট যাই হোক, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে তারা চান কিনা, ইয়েস নো। তারপরে এই যে সংবিধান আছে, সেই সংবিধান কি পুনর্জীবিত করে চলবে নাকি নতুন সংবিধান হবে, ইয়েস নো। এরকম 2-3টা ইস্যুতে একটা গণভোট হওয়া দরকার। গণভোট হওয়ার পরে এবার প্রথমত সরকারের বিষয়টা পাকাপাকি হলো, এইবার সরকার আইনের বিষয়গুলোতে হাত দিবেন উইথ লেজিটিমেসি, এক ধরনের একটা ছোটো লেজিটিমেসি। এখন নির্বাচন দেওয়া সম্ভব না, এটা গণভোট বোধ দিয়ে দেওয়া দরকার। যেমন আমরা যে মামলাটা করেছি, সেই মামলাটা পঞ্চদশ বাতিলের জন্য, সংশোধনী বাতিলের জন্য, হ্যাঁ, ওখানে দেখেন সংবিধানে একটা গণভোটের বিধান ছিল এক সময়। গণভোটটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিধান। সেটা এরশাদ লেজিটিমেসি নেওয়ার জন্য গণভোট দিয়েছে, জিয়া লেজিটিমেসি নেওয়ার জন্য গণভোট দিয়েছে। এটা হ্যাঁ না নিয়েছে, এটা কতটুকু ভোট তা আমি বলতে পারবো না, কিন্তু এটা করেছেন। কিন্তু এই গভর্নমেন্ট যদি করে, এটা জেনুইন গণভোট হবে। এখন যদি করেন, এটা জেনুইন গণভোট হবে এবং যাদের হাত অনেক শক্তিশালী হয়ে যাবে। এখন ধরেন কয়েকটা পিলারের উপরে গভর্নমেন্টটা দাঁড়িয়ে আছে। একটা বড় পিলার হচ্ছে প্রফেসর ইউনূস, কারণ দেশে বিদেশে তার এমন গ্রহণযোগ্যতা, এটা কোনো প্যারালাল কোনো কিছু নাই আর, এটা একটা পিলার। আর একটা পিলার হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড মুভমেন্টের যারা, তারা একটা পিলার। মাঝখানে আমরা সবাই আছি, আমাদের মধ্যে একটা মিশ্র জিনিস আছে, কেউ এটা সাপোর্ট করছে, অতটুকু করতে পারছে না, এরকম পলিটিক্যাল পার্টিগুলো আছে, তারা একবার বলে হ্যাঁ আমরা সময় দেবো, আরেকবার বলে যৌক্তিক সময় দেবো, এরকম বিভিন্ন রকমের আছে। কিন্তু এই বড় 2টা পিলারের উপরে ওনার গভর্নমেন্টে দাঁড়িয়ে আছে। কিন্তু যদি একটা গণভোট করা হয়, তাহলে কিন্তু একটা বড় ধরনের একটা লেজিটিমেসি পেয়ে যাবেন, এবং সেটা পাওয়ার পরে সরকারের সব সিদ্ধান্তগুলোর একটা বৈধতা আসবে। এবং সংবিধানের সংশোধনে কি করব আমরা, যদি বলে যে হ্যাঁ এই সংবিধানে চলবে না, নতুন সংবিধান করেন, তাহলে সংবিধান কমিশন করে সংবিধান আপনি রচনা করেন। সংবিধান রচনা করতে গেলে অনেকগুলো ইস্যু আসবে, সেগুলো নিয়ে অনেকে এখন আলাপ করছেন। আমরা একটু সাংবাদিক সোহরাব হাসান, যেই বিষয়টি প্রথমে উল্লেখ করছিলাম, প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আওয়ালের যে প্রসঙ্গটি, তিনি বলছেন যে 123(3) খ অনুচ্ছেদ অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। এটি লঙ্ঘন করলে তাদের মৃত্যুদণ্ডের মতো সাজার ঝুঁকি রয়েছে, এমন মন্তব্য করেছেন মানে নির্বাচন কমিশনের যারা সদস্য। তো যেখানে তাদের পদত্যাগের সুযোগ আছে, তারা এই ঝুঁকিটির কথা মনে করিয়ে দিচ্ছে কেন? না, ধন্যবাদ। আমি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের লেখাটা পড়েছি। প্রশ্ন হচ্ছে যে উনি তো এখন পদে আছেন, ওনার প্রশ্নটি কি, মূল প্রশ্নটি হচ্ছে 90 দিনের মধ্যে নির্বাচন করা না করা। এবং উনি কিন্তু একথাও বলেছেন যে একটা বিপ্লবের মাধ্যমে, গণবিপ্লবের মাধ্যমে মধ্য দিয়ে সরকার এসেছে, এটাই এর বৈধতা। সুতরাং এবং বর্তমান বাস্তবতায় 90 দিনের মধ্যে নির্বাচন সম্ভব না। উনি শুধু প্রশ্নটি রেখেছেন এটাকে কিভাবে বৈধতা দেয়া যায়। না, কিন্তু তিনি যে মাঝে মাঝে মন্তব্যগুলো করেছেন, না, মন্তব্য করেছে সরকারকে স্বৈর শাসক বলেছে। না, এখন স্বৈর শাসক যদি বলেই থাকে, তাহলে নির্বাচন করলো কেন তার অধীনে? সেই প্রশ্ন তুলতে পারেন। আচ্ছা, আমরা কেন প্রশ্ন তুলবো না? উনি যেমন প্রশ্ন তুলতে পেরেছে, আমরাও প্রশ্ন তুলতে পারি, তাই না? প্রথমত হচ্ছে ওই নির্বাচনটি কেন করলেন, এভাবে কেন নির্বাচন হলো, এই প্রশ্ন তুলতে পারি। কিন্তু উনি ওই নির্বাচনের পরে ওই সরকার 6.5 মাস অতিবাহিত করেছে, তারপরে একটা গণ অভ্যুত্থান হয়েছে। আর গণ অভ্যুত্থানের যে বাস্তবতা, একটা হতে পারে যে আমরা পুরো সংবিধানই ফেলে দিলাম, যে আমরা বললাম যে এই সরকার বললো যে ওই সংবিধান নাই, আমরা নতুন সরকার করব, নতুন সংবিধান করব, সেটা হতে পারে। তাহলে আর ওই 90 দিনে বাধ্যবাধকতা থাকে। উনি শুধু সংবিধানে যেটা আছে 90 দিনের মধ্যে নির্বাচন করা বাধ্যতামূলক, এবং না করলে ওই মৃত্যুদণ্ড হচ্ছে ওটা দেশদ্রোহিতা হবে।
দেশদ্রোহিতার শাস্তি হচ্ছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই আর যেসব বলেছেন যে মানে ফরাসি বিপ্লবের উদাহরণ আছে, রুশ বিপ্লবের উদাহরণ আছে, পরবর্তী ইরান বিপ্লবের উদাহরণ আছে, এবং আমাদের নিকট অতীতে এরশাদ জিয়া, উনি যে কথাটি বলছেন এটা তিনটা উপায় হতে পারে। এক হতে পারে ফরমান জারি করে, আরেকটা তোফায়েল ভাই যে বললেন গণভোট হতে পারে, আর একটা হচ্ছে যে সংবিধান বাতিল করে নতুন সংবিধান। তা নতুন সংবিধান কিন্তু যাই করা হোক এটার কিন্তু একটা আইনগত ভিত্তি থাকতে হবে। আপনি যে কাগজের ভিত্তিতেই করেন তার একটা আইনগত ভিত্তি থাকতে হবে। সেটা হয় জনগণ দ্বারা, গণভোটের মাধ্যমে জনগণ দ্বারা আপনার অনুমোদন নেবেন, অথবা আদালতের মাধ্যমে। আরেকটা হতে পারে আপনি এখন করলেন আদেশ দিয়ে, নির্বাচন হওয়ার পর যে সংসদ হবে সেই সংসদ অনুমোদন দেবে, যেটি পঞ্চম সংশোধনী ও সপ্তম সংশোধনী সেভাবেই কিন্তু হয়েছে। আমি এই বিষয়টাই করতে, কিন্তু আর হচ্ছে ওনার নিরাপত্তার ব্যবস্থা। উনি যে প্রবন্ধটি লিখেছেন বা কেন লিখেছেন প্রশ্ন করছি আমরা, উনি কিন্তু বলেছেন যে আমি নির্বাচন কমিশন যে সংকটে আছে এই কথাটি বলার জন্য আমি চেষ্টা করেছি। উনি কোনো রেফারেন্স দেননি, উনি বলেছেন যে কারোর সাথে কথা বলতে পারছি না। হ্যাঁ, আমি বলি এখন সব কথা তো উনি রাষ্ট্রপতির কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন, পাননি। উনি প্রধান উপদেষ্টার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন, পাননি। সুতরাং আর কাকে বলবে? তাহলে তো সংবাদ মাধ্যমের মধ্যে আরেকটা পারতেন সংবাদ সম্মেলন করে, কিন্তু সংবাদ সম্মেলন করে বলাটা যারা এই অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার ক্ষমতাসীন হয়েছে বা রাষ্ট্র চালাচ্ছে, তারা এটাকে কোনোভাবেই ভালোভাবে দেখতেন না, এবং এটার একটা বৈরী প্রতিক্রিয়া হতো। এখন আলোচনাটা হয়েছে, এখন সরকার দেখতে পারে যে হ্যাঁ, এই নির্বাচন কমিশন নিয়ে তো একটা সংকট আছে, আমি 90 দিনের মধ্যে না করলে তাহলে একটা প্রোক্লামেশন, একটা আদেশ দিতেই হবে 90 দিনের মধ্যে করতে না পারলে। হ্যাঁ, যেমন তোফায়েল ভাই যেটি নিয়ে বেশি গবেষণা করেন, কাজ করেন, স্থানীয় সরকার। এখন স্থানীয় সরকারে এই যে সব বাতিল করে দিল, এখন এই যে কত 6 মাস না স্থানীয় সরকারের ক্ষেত্রে 6 মাস পর্যন্ত অনির্বাচিত থাকতে পারে, 6 মাস, হ্যাঁ, 180 দিন পর্যন্ত প্রশাসকরা থাকতে পারবেন। এরপর কি হবে? 6 মাসের নির্বাচন না করতে পারলে তাহলে এক হতে পারে যে 180 না, সব কিছু ক্ষেত্রে 90 দিন। আচ্ছা, যাই হোক, তারপর দৈব দুর্বিপাকে না আরো 90 দিন। এবং বিগত আওয়ামী লীগ সরকার কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন, তখন এক সিটি কর্পোরেশন ছিল, প্রশাসক দিয়ে দীর্ঘদিন চালিয়েছেন অন্যায়ভাবে, বেআইনিভাবে। তো এখন কোনটা আইনি, যেটি তোফায়েল ভাই যথার্থই প্রশ্ন তুলেছেন, যে একটা হচ্ছে জনগণের অভিপ্রায়, একটা তো অভিপ্রায় অনুযায়ী সেটাকে আইনি ভিত্তি দিতে হবে। ধরে নিলাম এটি একটি বিপ্লব, গণবিপ্লব হলো, কিন্তু সেটার আইনি ভিত্তিটা হতে হবে। অর্থাৎ এটা কিন্তু বলেছেন যে এটি ভিত্তিটা ধরে রাখার জন্যও কিন্তু এটার একটা সাংবিধানিক করতে হবে। জি, এখন আমরা কিভাবে করব সংবিধান সংশোধন কিভাবে হবে? এখন তো পার্লামেন্ট নাই, তাহলে সংশোধন করতে হবে আদেশ দিয়ে, রাষ্ট্রপতির নামেই সব আদেশ যাবে, রাষ্ট্রপতির নামে, আর অথবা উচ্চ আদালতের মতামত নিয়ে, পরামর্শ। আমার প্রশ্ন হচ্ছে, সব ঠিক আছে, ডক্টর তোফায়েল আহমেদ তিনি যে এখন নীতি নৈতিকতার কথা বলছেন, তিনি আইনের কথা বলছেন, এই আইন, এই নীতি নৈতিকতা দ্বাদশ সংসদ নির্বাচন আগে কোথায় ছিল? এবং তিনি যে সাংবিধানিক সংকটের কথা বলছেন, এই ধরনের সংকট তখনও দাঁড়িয়েছিল, লেজিটিমেসি এবং লিগালিটি। তিনি বলেছেন যে এই নির্বাচনের লিগালিটি আছে, লেজিটিমেসি নিয়ে প্রশ্ন আছে, ন্যায্যতা। যেখানে ন্যায্যতা নিয়ে প্রশ্ন থাকে সেখানে সেই নির্বাচন কীভাবে মানে সার্বিকভাবে বৈধ আমি ধরে নেব? তো তখন তিনি যে বড় বড় কথা বলেছিলেন এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে, সরকারি কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে, এখন এসে আমি এই প্রশ্নটা এই জন্য বলছি যেহেতু উনি আবার সেখানে কিছু ইঙ্গিত দিয়েছেন, যেমন বিচার বিভাগীয় কু হওয়ার একটা সম্ভাবনা ছিল, আবার যে আনসারদের কেন্দ্র করে এক ধরনের আমরা সন্দেহ করছি একটা কু হওয়ার চেষ্টা ছিল, অনেকেই সেটি বলছেন। এই জায়গায় এসে তার এ ধরনের কোনো অভিসন্ধি আছে কিনা? এখন তো নানান ধরনের নানান কর্নার থেকে নানান কথা উঠছে। না, আমি মনে করি না যে উনি অভিসন্ধি থাকুক আর দুরভিসন্ধি থাকুক, এগুলো ওখানে কোনো কাজ করার জায়গা নেই, এগুলোর কোনো স্কোপ নেই ওখানে। উনি এখন ওনার নিজের নিরাপত্তা এবং কমিশন থেকে উনি কীভাবে বের হবেন সেরকম একটা পথ বোধহয় খুঁজছেন, এটা এক্সিট ওয়ে উনি চাচ্ছেন, স্মুথ এক্সিট চাচ্ছেন উনি। কারণ
এই জাতীয় পদগুলো থেকে গিয়ে কিন্তু কেউ নিরাপদ না হয় নাই অতীত, এখন যা পর্যন্ত দেখা গেছে। আমার এটা পরে মনে হয়েছে ই ওয়ান্টস সেফ এক্সিট, সেটা উনি নিজেও করে নিতে পারেন যে হি ক্যান রিজাইন ওয়েল। আপনাকে 90 দিন গিয়ে জেল খাটতে হবে এবং হাতে ফাঁসির গলা ঝুলতে হবে এমন কোনো নিশ্চয় নাই। তবে কথা হচ্ছে অতীতে কী করেছেন সেগুলো নিয়ে আর আলাপ করতে চাই না, এবং সামনের দিকে তাকানো দরকার। অত এই সরকার নিশ্চয়ই একটা নির্বাচন কমিশন সঠিকভাবে আইন কানুন করে অলরেডি আইন উপদেষ্টা সুজনের কাছে চেয়েছেন, আইনের একটা ড্রাফট চেয়েছেন। কালকে আমরা একটা সেমিনারে বসছিলাম, সৌরভ ভাই ছিল, কিছু একটা খসড়া তৈরি হয়েছে, এগুলো হয়তো ওখানে দেওয়া হবে। দেওয়া হলে তারা হয়তো তাদের মতো করে এগুলো চিন্তা করছেন না তা না, সরকার বসে নেই, করছেন এটা। যেটা সংবিধানের প্রশ্নে দাঁড়িয়েছেন এবং সরকারের আরও সক্ষমতা বাড়ানোর প্রশ্ন আসছে, সেখানে আমি বলছি যে একটা উপায় যেটা আগের সামরিক সরকারগুলো করেছিলেন, এটা সামরিক সরকার না, এটা আরও অভ্যুত্থানের সরকার এবং এটা জনঅভিপ্রায়ের পিছনে আছে, সব কিছু আছে। কিন্তু সব কিছুর একটা ভাই হানিমুন পিরিয়ড থাকে। আমাদের দেশের মানুষ কিন্তু খুব আবেগপ্রবণ, আবার আরেকটা জিনিস ভুলে যেতে সময় লাগে না। তো এখন এই মুহূর্তে সরকারকে কিন্তু একটা সলিড জায়গায় দাঁড়াতে হবে। সেজন্য আমি বললাম যে এটা ভাবে দেখতে পারেন। আমি তো বললাম যে ওনারা তো অনেকগুলো লোক একসাথে চিন্তা করছেন জিনিসগুলো, এবং তাদের কোনো লিগ্যাল অ্যাডভাইস দেওয়ার প্রচুর লোকজন আছেন, এগুলো তারা নিশ্চয়ই চিন্তা করছেন। তো আমি ক্ষুদ্র বুদ্ধিতে আমি যেটা মনে করি যে একটা গণভোট দিয়ে সেই গণভোটে আমি এই যে মনে করেন, সরি টু সে, কোনো ব্যক্তির প্রতি আমার প্রতি কোনো স্পর্শন নাই, কোনো বিদ্বেষ নাই, কিন্তু এখন যা শিখণ্ডী একটা রাষ্ট্রপতি আপনি রেখেছেন, সুযোগ পেলে তো উনিও পালিয়ে যেতেন। ওনার হয়তো সুযোগটা হয়নি, উনি পালিয়ে যেতে পারেননি, ওনাকে এখন ধরে রাখা হয়েছে, পাহারা দিয়ে রাখা হয়েছে, ওনাকে দিয়ে সই করাবেন আর হবে। এইগুলো কেন রাখবো আমি? হোয়াই নট ডক্টর ইউনুস, প্রফেসর ইউনুস এখন রিয়েল অর্থে কিন্তু রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের দায়িত্ব নিতে পারেন। ওনার কোনো মিনিস্ট্রি থাকার দরকার নেই, তখন এগুলো বন্টন করে দিবেন, উনি সব কিছু উপর থেকে দেখবেন এবং সব কিছু সিদ্ধান্ত দিতে পারেন। কারণ ওনার অনেক সময় দরকার এগুলোর জন্যে, এই মিনিস্ট্রি দেখার ওনার এত সময় বোধহয় উনি পাবেন না। সেই জন্য ইভেন সংবিধানও খুব ইম্পর্ট্যান্ট। সেই জন্য একটা গণভোট করুক, ওখানে দুইটা বিষয় থাকতে পারে, আরও একটা ইস্যু থাকতে পারে। একটা ইস্যু হতে পারে যে ঠিক আছে, প্রফেসর ইউনুসকে এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আমরা চাই কি চাই না, প্রধান হিসেবে রাষ্ট্রপতি বানানো বা জাতীয়, এটা সুন্দর করে খুব পদগম্য ভাষায় একটা লাইন লিখতে হয়, ইয়েস নো দুইটা জায়গা থাকে, মানুষ ইয়েস অথবা নোতে ঠিক দিবে, তাই না? আরেকটা হচ্ছে সংবিধান কি এক্সিস্টিংটাকে রক্ষণাবেক্ষণ করে ঠিক করবো নাকি নতুন সংবিধান লিখবো, এটারও একটা ম্যান্ডেট মানুষের কাছ থেকে আপনি নিতে পারেন। তারপরে এখন কীভাবে লিখবেন, সেজন্য কীভাবে গণপরিষদ করবেন, সেজন্য কি একটা কমিশন করে এটা ড্রাফট করবেন, যেটা সৌরভ ভাই বলেছেন, ড্রাফট করে এটা অর্ডিন্যান্স দিয়ে কার্যকর করবেন, নাকি এটা নেক্সট পার্লামেন্টের জন্য রেখে দিবেন, দুটাই করতে পারেন। হ্যাঁ, আমি মনে করি যে কিছু কিছু অংশ এগুলো এই সরকার আমলে না করলে এগুলো পরবর্তীতে সবটা আগে অন্য সরকার জন্য রেখে যাওয়াটা ঠিক হবে না। যেমন ধরেন স্থানীয় সরকারের প্রচুর রিফর্ম দরকার আছে, এই রিফর্মগুলো বহুদিন ধরে পেন্ডিং, এবং কোনো সরকার, কোনো মন্ত্রী, কোনো সচিব এগুলোর দিকে তাকাননি। তারা খালি তাকিয়েছেন লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিতে খুব লুক্রেটিভ কয়েকটা প্রতিষ্ঠান আছে, তাদের প্রচুর টাকা আছে, প্রজেক্ট আছে, তারা খালি ওই প্রতিষ্ঠানগুলো নিয়েছিলেন, এলজিইডি, ডিপিএইচই, হ্যাঁ, আর রুরাল ডেভেলপমেন্ট ওয়ালারা বিআরডিবি, এরকম কয়েকটা প্রতিষ্ঠান নিয়ে তারা থাকতেন। ওই ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, পৌরসভা, তাদের একটু ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা বেটার, সিটি কর্পোরেশন, তারপরেও আবার তারা বহু হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট পেয়েছেন। এগুলো কিন্তু একটা বড় ধরনের ওখানে অনিয়ম আছে, হাজার হাজার কোটি টাকার বিভিন্ন এজেন্সির প্রজেক্ট পেয়েছেন, ইউএনডিপি, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলোর হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট তার মধ্যে এখন আছে, এগুলোর কিন্তু ওয়েল ম্যানেজড হচ্ছে না। ঠিক একই রকমভাবে মিনিস্ট্রি আরেকটা প্রতিষ্ঠান আছে ওয়াসা, এগুলো তারা খুব ইন্টারেস্টেড। ওয়াসার তাকসিমে খান কত বছর ধরে ছিলেন এটার এমডি, এবং কত লক্ষ টাকা বেতন নিতেন, ভাতা নিতেন, বিদেশে থাকতেন, তারপরে উনি কাজ করছেন, এবং এইখানে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট, এইগুলো নিয়েই কিন্তু মিনিস্ট্রি ব্যস্ত। ওই লোকাল গভর্নমেন্ট সিস্টেমটা, যেটা লোকাল গভর্নমেন্ট সিস্টেম বলতে যেটা, এটা কিন্তু লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং ডিপিএইচই আর ওয়াসানা, এগুলো হচ্ছে প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠান, কিন্তু তারা এগুলো নিয়ে ব্যস্ত থাকতেন কারণ ওনার টাকা পয়সা আছে। টোটাল যে বাজেট, লোকাল গভর্নমেন্টের যে বাজেট সরকার পায়, মিনিস্ট্রি, সে বাজেটের 5 to 8% তারা খরচ করতো লোকাল গভর্নমেন্টের জন্য।
তার মধ্যে বেতন ভাতা আছে এবং 3%-এর বেশি না, কিন্তু 90% টাকা খরচ হচ্ছে কিন্তু অন্য জায়গায়। আবার মানুষের মনোযোগের 90% কিন্তু আবার এগুলোর দিকে, এইসব প্রতিষ্ঠানের দিকে, কিন্তু এগুলোর কোনো সংস্কার নাই। কেন কী হয়েছে? ইউনিয়ন পরিষদ হয়েছে সেই ব্রিটিশ টাইমে, উপজেলা পরিষদ হয়েছে সাদের সময়ে, জেলা পরিষদ হয়েছে আওয়ামী লীগের টাইমে, পৌরসভা সিটি কর্পোরেশন রিলেটিভলি নিউ, নতুন কাঠামোতে হয়েছে, এটা পৌরসভা ছিল, আর পৌরসভাগুলো আছে। এখন কি হয়েছে, এগুলো এক একটা এক সময় হয়েছে, এক সময় তো হয় নাই, সিস্টেমটা দাঁড়ায় নাই, যাতে করে এক এক সময় একটা আইন হয়েছে। আমি সময় নিচ্ছি সৌরভ ভাই, একটু সময় নিচ্ছি বোঝার জন্য জিনিসটা, কারণ এগুলো বুঝতে চায় না কেউ। ইউনিয়ন পরিষদ হয়েছে 1882-তে শুরু, তারপর তো অনেক পরিবর্তন। উপজেলা পরিষদ হয়েছে 81, জেলা পরিষদ হয়েছে 2009 হয়েছে, এটা বাস্তবায়ন হয়েছে সরকার আসার পর 2009-এর পরে। আচ্ছা, আর পৌরসভা সিটি কর্পোরেশন, পৌরসভা ছিল আগে থেকে, কিন্তু সিটি কর্পোরেশনগুলো বারবার চেঞ্জ হয়ে নতুন বাসে টারসে এগুলো হয়েছে কি পরবর্তী। আর চিটং হিল ট্র্যাক্টরের যে লোকাল গভর্নমেন্ট, এটা নিয়ে কেউ ভাবেই না, এটা এক জায়গায় পড়ে আছে, সবসময় একটা লোক দিয়ে দেয়, কোনো ইলেকশন নেই, কিচ্ছু নাই। আচ্ছা, এই যে একটা হজবরল অবস্থা লোকাল গভর্নমেন্টে আছে, এটাকে যে একটা সিস্টেমে আনা দরকার, এই কথাটা কোনো চিন্তাতে নাই। কিন্তু এই কাজগুলো আমরা করেছি, কিন্তু এই কাজগুলো করেছি ঠিকই, কথা বলছি এগুলো নিয়ে সবাই জানে এখন, কিন্তু মিনিস্ট্রিতে শোনার কেউ নাই, মন্ত্রণালয় পর্যায়ে, নীতি নির্ধারণী পর্যায়ে শোনার কোনো লোক নাই। অনেকবার চেষ্টা করেছি, অনেকে শুনেছেন, একসময় যেমন শহীদ সাহেব ছিলেন যখন সেক্রেটারি, সে এটা মোটামুটি আত্মস্থ করে নিয়েছিলেন এবং কিছু করার চেষ্টা করেছেন, চেঞ্জ হয়ে গেছে। তার আগে মঞ্জুর হোসেন ছিলেন, উনি থাকতে আশরাফ সাহেব ছিলেন যখন, এগুলো কিছু কিছু কথা বলার চেষ্টা করেছে, কিছু শুনেছেন, কিছু শোনার নাই, কিন্তু কম্প্রিহেন্সিভলি এই কথাগুলো বলার কোনো সুযোগ হয় নাই মিনিস্ট্রিকে। মানে এখনো যদি সেটা না হয়, সেটা দুর্ভাগ্যজনক হবে। এখন যে সুযোগটা আসছে, এই সুযোগে কিন্তু এই কাজটা কিন্তু 6 মাসে করে ফেলা যায়। 6 months only। আমরা আলোচনায় ফিরবো, দর্শক একটা ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই। আবারও আমন্ত্রণ 21 রাতে। আমি একটু সৌরভ হাসান আপনার কাছে আসতে চাই। প্রথম আলোতে একটি আর্টিকেল ছাপা হয়েছে সাংবাদিক কামাল আহমেদের সিইসির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে, এবং সেখানে একটি খুব স্পর্শকাতর মন্তব্য আছে সিইসির, যেটি তিনি কোট করেছেন যে গণ অভ্যুত্থান একটি স্বতঃসিদ্ধ বাস্তবতা, আইনের ঊর্ধ্বে এর অবস্থান তিনি স্বীকার করে নিচ্ছেন সিইসি। তবে বিপ্লবোত্তর সময় আইনের ঊর্ধ্বে একটি ফরমান অনিবার্যভাবে প্রয়োজন, সামরিক আমলারা তা জানেন, কিন্তু সুশীল আমলারা সেটি বোঝেন না। তো বেসামরিক আমলারা আসলে কেন বোঝেন না? বলে যে উনি তো অভিজ্ঞতা থেকে লিখেছেন, হচ্ছে এবার এই ধরনের পরিবর্তন যতবার হয়েছে, বিশেষ করে সামরিক শাসন আমলে, তারা এটিকে আইনি কাঠামো দেওয়ার জন্যে সংশোধনী করেছে, মানে অধ্যাদেশ জারি করেছেন, পরবর্তীকালে এটি সংসদে পাশ করেছেন। এখন উনি যেটা বলতে চাচ্ছেন যে এই সরকারে এরকম কোনো চিন্তাভাবনা আছে বলে মনে হয়নি, মানে দৃশ্যমান নয়। আসলেই তো সরকার 1 মাসও সময় হয়নি। সুতরাং এই সরকার প্রধান যে কাজগুলো, তোফায়েল ভাই গণভোটের কথা বলছেন, কিন্তু সেটা কবে সম্ভব হবে? আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, পুলিশকে সক্রিয় করা যায়নি। র্যাব ছিল আমাদের যে বিকল্প বাহিনী, প্রায় নিষ্ক্রিয়। হ্যাঁ, বিজিবি দিয়ে তো আর দেশে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করা উচিত নয় এবং করা যায় না। যেটা হচ্ছে যে জনগণের সঙ্গে যে সরকারের সম্পর্ক, এই যে পারস্পরিক আস্থা, বোঝাপড়া, এটি বাড়াবে কে? যে কোনো গণভোট করেই বা এই সংবিধান পুনর্লিখন, অধ্যাপক আলী রিয়াজ লিখছেন যে সংবিধান পুনর্লিখন করতে হবে, ফরহাদ মাজার বলছেন যে এই সংবিধান পুরো বাতিল করে নতুন সংবিধান করতে হবে। অনেক কাজ, কিন্তু দৈনন্দিন কাজগুলো যে হচ্ছে না, মানুষ যে সেবা পাচ্ছে না, সেবা পেতে আজকে প্রথম আলোতে খবর ছিল যে থানাগুলো সক্রিয় হয়নি, সুতরাং মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এমনকি একজন মাদক ব্যবসায়ী
তিনি থানার ওসিকে হুমকি দিয়ে, মানে ভিডিওতে হুমকি দিয়েছেন যে পারলে এখন আসুন গ্রেপ্তার করুন। মানে এটা এক ভয়ঙ্কর ধরনের অবস্থা। এটা এক ধরনের ললেসনেস, মানে কি বলে আইনহীনতা। তো প্রথম হলো সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্ধার করতে হবে এই উদ্ধার অবস্থা করতে থেকে। সহযোগিতা কারা করবে? জনগণের সবাইকে মিলে নিরাপত্তা তো দিন। সহযোগিতা করতে হবে। সবাই মিলে সহযোগিতা করতে হবে। এখন এক ধরনের এই ক্ষমতা কেন্দ্র কোথায় সেটা নিয়েও কেউ ভাবে সচিবালয়, কেউ ভাবে যে শিক্ষার্থীরা আন্দোলনে জয়ী হয়েছেন তারা, কেউ ভাবে আবার সব কিছুর জন্য আবার বঙ্গভবনে যেতে হয়। তোফায়েল ভাই যথার্থই বলেছেন। আমি তো মনে করি যে এটির একটি কেন্দ্রই থাকা উচিত এবং সেটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, বা মানে একজনকে। এখন আবার তো অনেক প্রশ্ন তুলেছেন যে স্বৈর শাসকের রাষ্ট্রপতিকে দিয়েই আমরা যদি এত ভালো ভালো কাজ করি তাহলে স্বৈর শাসকের নিয়ে তো অনেকেই করবে যে তার দোষ কি। তার মানে তিনি একজন ভালো রাষ্ট্রপতি নির্বাচিত করে গেছেন এবং তাকে দিয়ে আমরা সব ভালো কাজ করাচ্ছি, তাকে দিয়ে আমরা অন্তর্বর্তী সরকার করাচ্ছি, তাকে দিয়ে এরপরেও কি বলে গণভোট করাবো আরও ইত্যাদি ইত্যাদি। সবটা হচ্ছে রাষ্ট্র বাংলাদেশের মধ্যে এত জনবহুল, এত সমস্যা সংকীর্ণ আর সমস্যা আকীর্ণ রাষ্ট্র পরিচালনা খুবই কঠিন। এবং উপদেষ্টা পরিষদে গেছেন সবাই যে অভিজ্ঞতা নয়। হ্যাঁ, অনেকেই হয়তো প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা আছে, রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা নেই। সুতরাং তাদেরও কিন্তু শিখতে বুঝতে হচ্ছে। এখন যেটি আমাদের রাজনৈতিক সরকারগুলো ব্যর্থ হয় কেন বারবার, তারা মনে করতেন যে তারা যা বুঝেন এর বাইরে কেউ বুঝেন না, অর্থাৎ চাপিয়ে দিতে চান। এই সরকার যদি এই ভাবনা চিন্তাটা অন্যদের পরামর্শ নেন, যিনি যে ক্ষেত্রে অভিজ্ঞ বিশেষজ্ঞ, তাদের পরামর্শ নিয়ে যদি সেটি কাজ করেন তাহলে আস্থাটা বাড়বে এক ধরনের। এবং আরেকটি হলো জনগণের সমস্যা, মৌলিক সমস্যা, নিত্যপণ্যের দাম। আপনি যদি এটি কমাতে না পারেন, আপনি যদি মূল্যস্ফীতি কমাতে না পারেন, আপনি যদি ব্যাংকিং খাতে শৃঙ্খলা না আনতে পারেন, তাহলে কিন্তু সব সংস্কার, সব প্রকল্প ভেস্তে যাবে, মানে সব চিন্তাভাবনা। তো সেক্ষেত্রে সরকার ধীরে ধীরে আগাতে হবে। এবং ইতিমধ্যে তো রাজনৈতিক দলগুলো নির্বাচনের সামনে না বসছেন এবং তারা সামনে এনেছেন। বিশেষ করে বিএনপি তো চায় যত দ্রুত সম্ভব নির্বাচন করা, এবং তারা তো এটাও বলেছেন যে সব সংস্কার কাজ যদি অন্তর্বর্তী সরকার করে তাহলে তারা কি করবে, এটি নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত। আমি মনে করি এখানেও একটা বোঝাপড়া থাকতে হবে, অর্থাৎ এই সরকার কতটুকু, অন্তর্বর্তী সরকার কতটুকু করবে, নির্বাচিত সরকার কতটুকু করবে। কারণ জনগণের মধ্যে তো অবিশ্বাস আছে রাজনৈতিক দলগুলোর প্রতি। তারা নির্বাচনের আগে অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়ে থাকেন, আওয়ামী লীগ বিএনপি উভয়ই, এবং নির্বাচনের পর সব ভুলে যান। একমাত্র ক্ষমতাই হচ্ছে তাদের আরাধ্য। তো এই আমাদের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে। কালকে যে সুজনের যে আলোচনা নির্বাচন নিয়ে কথা হয়েছে, সেখানে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতা নেত্রী, তাদের মানসিকতা, তাদের আচরণ কি পরিবর্তন হয়েছে বা হবে? যদি না হয় তাহলে আমরা যত কথাই বলি ওই একই ধারায় চলবে, এবং ওই আমলাদের উপর নির্ভর করতে হবে। আবার আমলারা সুযোগ নেবে। গত 15 বছরের শাসন নিয়ে এত সমালোচনা কেন? যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, এবং সরকার বুঝতেই পারেনি জনগণ তাকে চায় না। কারণ এরকম পরপর 3টি নির্বাচন জবরদস্তি করে করা, মানুষ কি ক্ষুব্ধ হতে পারে। এই ছাত্র বিস্ফোরণ, মানে ছাত্র গণবিস্ফোরণ কিন্তু কোটার জন্য হয়নি, হয়েছে জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার জন্য। 15 বছরে নানান ধরনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে এটি আরও বেশি জোরদার হয়েছে। ডক্টর তোফায়েল আহমেদ, আমি একটু রাষ্ট্রপতি প্রসঙ্গে আসতে চাই, যেটি সাংবাদিক সোহরাব হাসান বলছিলেন। রাষ্ট্রপতিকে দিয়ে করানো হচ্ছে বা রাষ্ট্রপতির মাধ্যমে সব কিছু আসছে, এটা তো আমরা সবাই বুঝি। তিনি তো কাঠের পুতুল, বা আমি অন্য কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু এখন যেহেতু এটি আমরা বিপ্লবী সরকার বলতে পারি, বা অথবা গণ অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার বলতে পারি, সেখানে তো সংবিধানে অনেক কিছুই বা পুরোপুরি স্থগিত হয়ে যাওয়া, যেটা নিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে। তো সেই জায়গা থেকে এত মানুষের পদত্যাগ আমরা দেখছি, পদত্যাগ করছেন বা করানো হচ্ছে, রাষ্ট্রপতি এখনো কেন রয়েছে? মানে এখানে কোনো সাংবিধানিক সমস্যা রয়েছে কিনা? যেহেতু সংবিধান তো নেই, আমরা বলতে গেলে বলতে পারি আপাতত আছে। আচ্ছা, না থাকলেও ধরুন এই এখন নির্বাচিত সরকারের প্রজাতন্ত্রের শেষ নির্বাচনী প্রতীক
রাষ্ট্রপতি, সেই হিসেবে তাকে রাখা হয়েছে। তা আমি একটু আমার পুরো বক্তব্য একটু সংশোধন করতে চাই, তাড়াহুড়োর মধ্যে ভুলে গেছি। যেমন সরকারের পিলারের কথা বলতে গিয়ে আমি একটু ভুল করেছি, সেটা হচ্ছে হ্যাঁ ডক্টর ইউনূস একজন, ছাত্র আন্দোলন একটা, আরেকটা হচ্ছে সেনাবাহিনী, তার মাঝখানে আমরা বাকিরা আছি। এরকম 4টা পিলারের উপর তো সরকার দাঁড়িয়ে আছে। আর সেনাবাহিনীর একটা ভূমিকাকে আমরা অত্যন্ত অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। কারণ যতই আপনি আন্দোলন বিপ্লব করেন, সেনাবাহিনী যদি জনগণের মাঝখানে দাঁড়িয়ে যেত তাহলে কিন্তু এটা খুব কঠিন হয়ে পড়তো। মুখোমুখি দাঁড়িয়ে যেত, মুখোমুখি যদি দাঁড়িয়ে যেত তাহলে কিন্তু এটা অনেক কিছু হতো। তাই সেনাবাহিনী সেটা করেনি, তার অত্যন্ত সুবুদ্ধির পরিচয় দিয়েছেন। এখনও কিন্তু সেনাবাহিনী কোনো হস্তক্ষেপ করছেন না, তো সেটা সেনাবাহিনীকে ধন্যবাদ। তাহলে এই পিলারগুলোর উপর কিন্তু সরকারটা দাঁড়িয়ে আছে। সেনাবাহিনীর আস্থাও সরকারের প্রতি আছে, ছাত্রদের আস্থাও আছে, সাধারণ মানুষের তো আছেই, এবং আমাদের বিদেশি বন্ধুদেরও একটা অকুণ্ঠ সমর্থন প্রফেসর ইউনূস এবং এই গভর্নমেন্টের প্রতি আছে। এটা একটা আমি সম্বোধন করলাম। এটা রাষ্ট্রপতি, আমি যখন প্রফেসর ইউনূসকে গণভোটের মাধ্যমে রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের দায়িত্ব নিতে বলছি, তখন কি আবার আমরা রাষ্ট্রপতি শাসনে ফিরে যেতে চাচ্ছি? যেটা তা না, এটা হচ্ছে একটা ইন্টেরিয়র ম্যানেজমেন্টের ক্ষেত্রে কথাটা বলছি। কিন্তু আমাদেরকে আলটিমেটলি কিন্তু সংসদীয় পদ্ধতিতে যেতে হবে, এবং সংসদীয় পদ্ধতিটা কি হবে সেটা সংবিধান ঠিক করবে। সংসদীয় পদ্ধতির মধ্যে এখন কতগুলো বড় ধরনের ফ্ল আছে আমাদের। সিঙ্গেল চেম্বার লেজিসলেচার, এক কক্ষ বিশিষ্ট আইনসভা, এটাই এই আমাদের আশপাশে কোথাও নাই কিন্তু এখন। সবার কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, আমাদের তো এক কক্ষ বিশিষ্ট, ওইরকমই রয়ে গেছি। অনেকে বলে যে মুসলমানদের এক কথা, এটা চেঞ্জ করা যাবে না। আর হ্যাঁ, বয়স কত ছিল 10 বছর আগে? 23 বছর, এখন আমার 23। মুসলমানের কথা চেঞ্জ করবো কীভাবে? তো এখন আমাদের এইটা চেঞ্জ করতে হবে। এক কক্ষ বিশিষ্ট দিয়ে চলবে না, কারণ এক কক্ষে থাকবে সাধারণ মানুষের প্রতিনিধি, আর এক কক্ষে একটু ডিফারেন্ট টাইপের লোকজন থাকবে। তখন আইন প্রণয়নের ক্ষেত্রে একটা ব্যালেন্সিং হবে, এবং আইনটা ডিলে হবে। একটু ডিলে হলে এটা মানুষের সুযোগ পায়। আইন অনেকগুলো প্রশ্ন আছে, ভারতেও আছে একই জিনিস। সুতরাং আরও আছে যে আমরা কি নির্বাচন সিস্টেমটা কি ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম রাখবো, সংখ্যাগরিষ্ঠ যে সিস্টেমটা এখন আছে সেটা রাখবো, নাকি আনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়ে যাব? তাহলে এটা সংবিধান নির্ধারণ করবে। কারণ এই যে বর্তমান সিস্টেম যেটা আছে, সেই সিস্টেম সংবিধানের, এটা সিস্টেমের বলে আমরা যেটা হচ্ছে ধারাবাহিকভাবে মাইনরিটি দ্বারা রুল হচ্ছি। উই আর বিং রুল বাই মাইনরিটি। যদিও আমরা বলছি ডেমোক্রেসি, রুল অফ মেজরিটি, নো। আমরা কিন্তু আমার একটা বইতে আমি একটা হিসাব করে দেখিয়েছি, ভালো নির্বাচন যেগুলো 91, 96, 2001 এবং 2008, এই সবগুলো নির্বাচন করে দেখিয়েছি যে আমি সবগুলোতে আমরা মাইনরিটি দ্বারা রুল। যেমন 91টা যদি ধরেন, মাত্র পয়েন্ট সামথিং ডিফারেন্স বিটুইন বিএনপি আর আওয়ামী লীগ, কিন্তু সিটের ডিফারেন্স বেশি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে পরেরটাও কিন্তু ডিফারেন্সটা খুব বেশি না, তারপরেরটার মধ্যেও একই ডিফারেন্স, খালি 2028 ডিফারেন্সটা বেশি, কিন্তু এটা 60-70 অতিক্রম করে নাই কিন্তু। তাহলে আমরা ধারাবাহিকভাবে মাইনরিটি দ্বারা শাসন 30 থেকে 45% ভোট পেয়ে তারাই শাসন করছে। আর আরেকটা হচ্ছে যে মেজর উইনার্স টেক অল সিস্টেম চালু হয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা ভোট কাউন্ট হচ্ছে না। আমরা এখন বলি পপুলারলি, কালকে আমি বলেছি কথাটা, আমরা পপুলারলি বলি মানুষ, আরে আমার ভোটটাকে আমি নষ্ট করবো, যে হবে না তারা ভোট দেবো, নষ্ট হয়ে যায় ভোট। কিন্তু ওই সিস্টেমে, প্রফেশনাল সিস্টেমে ভোট নষ্ট হয় না, যা ভোট পাচ্ছে সেটাই কাউন্ট হয়, এবং সেই ভিত্তিতে সিট পায়। তো সেই জন্য ওই সিস্টেমে যাবো কিনা, এটা একটা সিস্টেম। যেমন হাবিবুল আওয়াল সাহেব এখন সংবিধান নিয়ে এত কথা বলছেন, কিন্তু ওনার লোকাল ইউনিয়ন, ওনার ইলেকশন কমিশনের মধ্যে অনেকগুলো সংস্কারের বিষয় ছিল, যেগুলো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিজেরা আলাপ আলোচনা করে করতে পারতেন, সেগুলো তো করা উচিত। যেমন ভোটার লিস্টটাকে ডিজিটাল করা, ইভিএম মেশিনের মধ্যে পেপার ট্রেল অ্যাড করা। ইভিএম মেশিন নিয়ে তো বিতর্ক আছে, তিনি যে 1100 কোটি টাকার ইভিএম মেশিন নিয়ে আসলো, কি কাজে লাগলো বা আদৌ কি অবস্থা হয়েছে? এটা কাজে লাগানোর উপায় আছে, কাজে লাগতে হবে, এটা আলটিমেটলি কাজে লাগবে। কারণ হচ্ছে ইভিএম মেশিনের কোনো দোষ নাই, সেখানে দুর্নীতিরও প্রশ্ন উঠেছে। না, ওটা অন্য জিনিস। এটা হচ্ছে আপনি টেন্ডার দিয়ে ফেলেছেন, মেশিন কেনার সিদ্ধান্ত হওয়ার আগে কোন মেশিন কিনবেন তার আগে টেন্ডার মেরে দিয়েছেন, কারণ টাকা দরকার, তো ওগুলো সমস্যা। কিন্তু সেটা টাকার ভাগটা কোথায় কোথায় গেছে আল্লাহ জানে। আমরা তো এটা রাষ্ট্রপতির কাছে করেছিলাম, আবেদন করেছিলাম, এটা তদন্ত করে বিচার করার জন্য। কিছু করে নাই তো এই জিনিসগুলো নিয়ে। তারা যে ট্রেনিংয়ের টাকা, কাজী হাবিবুল আওয়ালের সময় তো ইভিএম মেশিন নিয়ে তো অনেক কিছু হয়ে গেল। হাবিবুল আওয়াল মেশিন তো যখন যেহেতু সবাই চাচ্ছে না, এটা কেনা হয়েছে অনুরোধের সময়। আমি বলি আমরা অনেক সময় অনেকগুলো পপুলার সিদ্ধান্ত নিই,
এগুলোর মধ্যে সারবত্তা বেশি থাকে না। ইভিএম মেশিনের মধ্যে ভোটে কারচুপি হচ্ছে, এটা ইভিএম মেশিনে করে নেই, এটা হচ্ছে ভোট কেন্দ্রে ডাকাত ঢুকেছে, আপনার বাটনটা আমি টিপে দিচ্ছি, এটা ডিফারেন্ট জিনিস। ভোট কেন্দ্রের মধ্যে আপনি শৃঙ্খলা বিধান করতে পারেন নাই, ওই জিনিসটা করেছে। আপনাকে ভোট ইভিএম মেশিনের দুটো অংশ, একটা হচ্ছে আপনাকে শনাক্ত করবে, আমি তোফায়েল আহমদ, আমাকে শনাক্ত করা হবে, শনাক্ত করার পরে বলবো যে এবার আপনি আপনার ভোট দেন। এটা কি করেছে, শনাক্ত হয়ে গেছেন আপনি, ভোট দিয়ে যখন যাচ্ছে বলতে আপনার ভোট দেওয়ার দরকার নেই, আমরা দিয়ে দিই, দিয়ে দিলাম, আপনি চলে যান, উনি 6 জায়গায় দিয়ে দিচ্ছেন। জি, এটা হচ্ছে ভোট কেন্দ্রে ডাকাত ঢুকেছে। আর একটা হচ্ছে যে আপনি পোলিং অফিসারকে ক্ষমতা দিয়ে দিচ্ছেন যে তার যদি হাতের আঙ্গুল নাও মিলে উনি ভোট বলতে পারবেন, এটা তাতে করে 20% ভোট তার দেওয়ার রাইট হয়ে গেছে। এইগুলো অনিয়ম, এইসব জিনিসগুলো হয়েছে, কিন্তু কথা হচ্ছে ইভিএম মেশিনের এখনও উপযোগিতা আছে। ঠিক করবেন, এটা পেপারটা লেট করেন, এটা ভোট এমনি যেমন যাবে, পেপার দিয়েও আমি দেখতে পাবো যে কতটা ভোট গেছে, কত পেয়েছে দেখতে পাবো, এটা তো কোনো এমন বিশেষ বিষয় না। আপনি যখন একটা ট্রেলার মেশিনের জিনিস কিনেন, ওখানে একটা কাগজ বের হয় না একটা, তো ঠিক একটা কাগজ বের হবে, কাগজটাও ওদের কাছে থাকবে। তো আচ্ছা, আমি এই দুইটা কথা বললাম, আমি বললাম রাষ্ট্রপতি কর কথা মানে এই নয় যে রাষ্ট্রপতির সাথে সরকারের কথা আমরা পরবর্তী চিন্তা করবো, সেটা না। আচ্ছা, এখন আসেন যে সৌরভ ভাই যে কথাগুলো বললেন, সরকারের তো অনেকগুলো অপারেশনাল ওয়ার্ক আছে এখন, সেগুলো কিন্তু অনেক বেশি প্রায়োরিটি। এখন সংবিধানটা কিন্তু এটা লং টার্ম প্রায়োরিটি, সংবিধান এবং অন্যান্য সংস্কার এগুলো লং টার্ম প্রায়োরিটি। এখন হচ্ছে প্রশাসনটাকে মোটামুটি কার্যকর করা, প্রশাসনটা যাতে চলে, কাজ করা যায় সেটা কার্যকর করা, শৃঙ্খলা নিয়ে আসা, এই যে বিভিন্ন বিশৃঙ্খলাগুলো দূর করা। আর প্রধান মানুষের সমস্যা হচ্ছে দ্রব্যমূল্য। দ্রব্যমূল্যের ক্ষেত্রে কিন্তু এই সরকারের বোধহয় ভালো কিছু করার আছে। এবং তার আমি দুইটা জিনিস আমরা বলবো। দেখেছি যে বিদ্যুৎ এবং জ্বালানির দাম আগামী 3 বছরের মধ্যে বাড়াবেন, এরকম একটি সিদ্ধান্ত। আমি দুটো জিনিস বলবো শুধু, আমার মনে করি যে বিদ্যুৎ এবং জ্বালানির দাম কমানোর স্কোপ আছে এই গভর্নমেন্টের। না, তা তো বলেছে কমানো, আচ্ছা তারা স্থগিত করেছে যে আর বাড়াবে না, কমানোর বাড়াবে না, শুধু ওনার কমাতে হবে, এটা কমানোর স্কোপ আছে। কারণ এখন তেলের যে আন্তর্জাতিক মূল্য এবং আমার তেলের যে আভ্যন্তরীণ মূল্য, তার মধ্যে ডিফারেন্স আছে। আপনি বিপিসি কত লাভ করবে তার একটা লিমিট করুন। বিপিসি আলে মানুষের টাকা দিয়ে লাভ আর করতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু জ্বালানির তেলের দাম কমাতে হবে। আর বিদ্যুতের যে অপচয়গুলো হয়েছে, বিদ্যুতের মারিং কাটিং যেগুলো হয়েছে, সেগুলোকে যদি আমরা চেক দিতে পারি এবং এগুলোর একটা সাস্টেনেবল সিস্টেমে আনতে পারি, তাহলে বিদ্যুতের দামও কমানোর স্কোপ আছে। এই দুটো জিনিসের দাম কমলে ট্রান্সপোর্টের ভাড়া কমবে, আরও অনেক জিনিস কমবে, প্রভাব পড়বে। আর দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে চাঁদাবাজিটা যদি আপনি নিয়ন্ত্রণে নামে বেনামে চাঁদাবাজি চলছে। ওটা চাঁদাবাজি মানে ট্রান্সপোর্টের চাঁদাবাজি, বিশেষ করে অন্যান্য চাঁদাবাজি, এই যে রাস্তাঘাটে যে জিনিসপত্র বিক্রি করার চাঁদাবাজি, তাহলেও কিন্তু জিনিসপত্রের দাম কমার সম্ভাবনা আছে। সাংবাদিক সোহরাব হাসান, জি আপনি শেষ করবেন। আচ্ছা, রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার থেকে, এই সংলাপের মাধ্যমে আমরা কতটুকু ফলপ্রসূ কিছু আশা করতে পারি? না, আশা করার চেয়েও আমার যেটা হচ্ছে এখন ইউনূস সাহেব যেটা বলছেন, নাগরিকের রাষ্ট্র, নাগরিকের একটা শুধু আশা করবে না, নাগরিক ভূমিকা রাখবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে, কিন্তু দলের বাইরে যারা আছেন তাদেরও কিন্তু ভূমিকা রাখতে হবে, তাদেরও পরামর্শ দিতে হবে, কথা বলতে হবে, চাওয়া পাওয়ার কথা বলতে হবে। এখন আমাদের এখানে এটি বড় সমস্যা, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত খুব কম হয়েছে বাংলাদেশে, সব হচ্ছে জবরদস্তি দিয়ে বা সংখ্যাগরিষ্ঠতা দিয়ে। এখন একটা মতৈক্যে যদি পৌঁছানো যায়, হ্যাঁ, একটাই মতৈক্যে পৌঁছানো গিয়েছিল রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে, বা এরশাদের পতনের পর আমরা একটা ত্রিদলীয় 3 জোটের রূপরেখা করেছিলাম, কিন্তু সেই রূপরেখাটা কেউ মানেনি। এখন হচ্ছে গণতান্ত্রিক মানসিকতা, গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি করতে হবে এবং সেটা ঘর থেকে শুরু করতে হবে, প্রতিষ্ঠান থেকে শুরু করতে হবে। তারপর আমরা রাষ্ট্রের কথা চিন্তা করব, আলোচনা শুরু হবে। সেখানে একটি প্রশ্ন আসবে যে সরকার বিতাড়িত হলো গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেও তো রাষ্ট্রের একটা স্টেক হোল্ডার, যারা অপরাধ করেছে তাদের বিচার আইনি ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু সেই দলের ভূমিকা কী হবে, তাদের ডাকা হবে কিনা, এই প্রশ্নও কিন্তু আসবে। দ্বিতীয় হচ্ছে যে নির্বাচন আমরা যদি অন্তর্ভুক্তিমূলক চাই, সবাইকে নিয়ে চাই, তাহলে এক ধরনের নির্বাচন হবে। আবার নিশ্চয়ই আমরা দ্বাদশ জাতীয় সংসদ বা
একাদশ জাতীয় সংসদ বা বা দশম জাতীয় সংসদের মতো নির্বাচন চাই না। সবাই যাতে অংশগ্রহণ করতে পারে, সবার যাতে প্রতিনিধিত্ব থাকে, এবং যে সংস্কারগুলো জরুরি, যেটি তোফায়েল ভাই বললেন যে আনুপাতিক হারটা অনেক বেশি, মানুষকে অনেক বেশি দলকে প্রতিনিধিত্ব করার সুযোগটা তৈরি করবে, এবং মানুষ শুধু নেতাকে দেখে বা দল দেখেই করবে না। মানে এক ধরনের মানে মানুষের মধ্যে আমি আরেকটি কথা বলতে চাই, যে সেটা হচ্ছে অনাবাসী প্রতিনিধি চাই না আমরা, যে থাকবেন ঢাকায় আর প্রতিনিধিত্ব করবেন বরগুনার বা প্রতিনিধিত্ব করবেন আপনি খাগড়াছড়ির, এটি হতে পারে না। যেখানে স্থায়ী বাসিন্দার সেখানেই প্রতিনিধিত্ব করবেন। এমনকি এখন তো স্থানীয় সরকারেও তারা প্রতিনিধিত্ব করে না, ঢাকায় থেকে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন ঢাকায় করে। সবকিছু করছি, ব্যবসা বাণিজ্য থাকা। এমনকি আমাদের সরকারি কর্মকর্তারা, যাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা, তারাও স্থায়ীভাবে মাঠে থাকেন না, তারা সপ্তাহের অর্ধেক থাকে ঢাকায়, অর্ধেক থাকে বাইরে। এই যে এই সংস্কারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, যে ঢাকা কেন্দ্রিক যে আমাদের রাজনীতি, অর্থনীতি, এটা কিভাবে বিকেন্দ্রীকরণ করা যাবে। তোফায়েল ভাই বহুদিন ধরে বলে আসছেন যে স্থানীয় সরকারকে ক্ষমতাবান করতে হবে, তাহলে হয়তো ওখানে মানুষ যেতে আকৃষ্ট হবে, যেতে আগ্রহ প্রকাশ করবে। আর না হলে সবাই ঢাকামুখী হবে, এখান থেকে সিদ্ধান্ত হবে, এবং এখান থেকেও কি সরকারও সিদ্ধান্ত নেয় না, সিদ্ধান্ত নেয় এক ব্যক্তি। আমরা তো ব্যক্তিতান্ত্রিক শাসনে ছিলাম, এখন ব্যক্তিতন্ত্র থেকে যদি গণতন্ত্রে ফিরে আসতে পারি খুব ভালো। সৌরভ ভাই যে কথাটা বললেন, কালকে আমরা আলোচনা করেছি এটা, উনি আমি একটা চট্টগ্রাম থাকতে আমার ছাত্রছাত্রীদের নিয়ে একটা স্টাডি করেছিলাম বাংলাদেশের মোরলেস প্রায় ডিস্ট্রিক্টগুলোর উপজেলা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কি পরিমাণ লোক থাকে না থাকে। তো আমি দেখতে পেয়েছি, এটাকে আমি লিখেছিলাম অনুপস্থিত মাঠ প্রশাসন, টাইটেল দিয়েছিলাম এটা। প্রায় 40টা জেলার ডিসি সাহেবের ফ্যামিলি ঢাকায়, ছেলে মেয়ে বাইরে লেখাপড়া করে ঢাকায়। এটা কোন সালে? এটা ধরেন 90 শেষের দিকে হবে, 2000-এর প্রথম দিকে। এখন আরো বেশি, এখন দ্বিগুণ হবে। আমি তো ওই সময় এই ঢাকায় যেহেতু পরিবার পরিজন থাকে, ইভেন আমি ডিস্ট্রিক্ট জাজ, ডিসি, এসপি থেকে আরম্ভ করে এই জাতীয় লোকজন যারা ঢাকা শহরে ওই ডিস্ট্রিক্টে থাকার জন্য তাদের বিরাট আবাসস্থল আছে, অনেকগুলো লজিস্টিক আছে, লোকজন আছে, কিন্তু প্যালেস খালি, রানী নাই, রাজা থাকেন মাঝে মাঝে। এই অবস্থা, এই সংস্কৃতির পরিবর্তন। আরেকটা জিনিস আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্বৈত নাগরিকরা কি করবেন। আমাদের দেশের এমপি, মেয়র, এগুলোর মধ্যে অনেকে দ্বৈত নাগরিক। আবার অনেকে চুরি চামারের জন্য, অর্থ পাচারের জন্য নাগরিকত্ব বাদই দিয়ে দিয়েছে, যেমন ইসলাম। আমি বলেছি যে আমার মত হচ্ছে দ্বৈত নাগরিকরা ভোট দেওয়ার অধিকারী, বাট তারা ইলেকশন করতে পারবেন না, যেহেতু আপনার যে এলিজিয়েন্সটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, বিভাজিত হয়ে গেছে। আপনি আরেকটা দেশে অর্ধেক এলিজিয়েন্স দিয়ে দিয়েছেন বা পুরোটাই দিয়ে দিয়েছেন কিনা জানি না, কিন্তু এখানে এসে ভোট করতে পারবেন না। আপনি ইলেকশনে ভোট দিতে পারবেন, কিন্তু দ্বৈত নাগরিকের নির্বাচন করার অধিকার থাকবে না। অনেক ধন্যবাদ ডক্টর তোফায়েল আহমেদ, ধন্যবাদ সাংবাদিক সৌরভ হাসান। দর্শক, শেষ করছি। নিশ্চয়ই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 1 মাসও সময় পার করেনি, অবশ্যই আমরা তাদেরকে থিতু হওয়ার সময় দিতে চাই, এবং যেগুলো আমাদের বিশেষজ্ঞরা আশা প্রকাশ করছেন, নিশ্চয়ই তারা একটি পর্যায়ে গিয়ে পৌঁছাবে, সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই ঠিক হয়ে থাকবে, আমরা তেমনটাই আশা করছি। শুভরাত্রি, ভালো থাকুন সবাই।